This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আতকে ওঠার মতো দৃশ্য। সবাই ভয়ে ঘরছাড়া হয়ে গিয়েছেন। গঙ্গার এক পাড়ে মুর্শিদাবাদের এই শামশেরগঞ্জ, অন্য পাড়ে মালদার বৈষ্ণবনগর। অনেকদিন ধরে অগ্নিগর্ভ শামশেরগঞ্জ। প্রাণে বাঁচতে বাক্স প্যাঁচরা নিয়ে পালিয়ে যাচ্ছেন সেখানকার মানুষজন। হ্যাঁ, শামশেরগঞ্জের মানুষজন নদী পেরিয়ে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। নিজের ঘর ছেড়ে স্কুলের মাটিতে তাদের ঠাঁই এই মুহূর্তে। খাওয়া দাওয়া, ঘুম সব মাথায় উঠেছে। ভোটারদের পাশে কোনো নেতা নেই। প্রশ্ন তুললাম, কেন নেই? পুলিশ প্রশাসন কি করছে? আসুন একটু দেখি এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। মুর্শিদাবাদে ছুটে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। কঠিন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে এমন সব পুলিশ কর্তা উপদ্রুত এলাকায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে, কিন্তু নিরীহ নিরস্ত্র শান্তিকামী মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না। ভিটে মাটি ছেড়ে তারা চলে যাচ্ছেন অপেক্ষাকৃত নিরাপদ এলাকায়। মুর্শিদাবাদ থেকে গঙ্গা পেরিয়ে শতাধিক পরিবার পৌঁছেছে মালদায়। পার্লালপুর গ্রামে স্থানীয় হাই স্কুলে আশ্রয় নিয়েছেন তারা। ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। বাড়ি ঘর সব পুড়িয়ে দিচ্ছে, আগুন লেগে দিচ্ছে। একটু ই করছে আর শক্তিশালী দেখা দিচ্ছে, ওরা মারধর করে কাটে ফেলে দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে এসেছে। কিছু নেই, বাড়ি থাকার মতন জায়গা নেই, এমন অবস্থা করেছে। পুলিশ আছে ওখানে, কিছু করতে পারছে না। ওদের মানছে না, ওদেরও মানছে না। প্রাণে মেরে ফেলতে পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করলেন এক বৃদ্ধা। ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন, মানুষকে কেটে দিচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তা আমরা তো বাংলাদেশ নেই, আমরা ভারতের মধ্যে আছি। ভারতের মধ্যে থেকে যদি এই অবস্থা হয়, তাহলে পরে আমরা কোথায় যাব? পার্লালপুর হাই স্কুলে প্রায় 500 ঘর ছাড়া রয়েছেন, তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে। মালদা সদরের এসডিও পঙ্কজ তামাং ঘর ছাড়াদের খোঁজ খবর নিয়েছেন। খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড়, ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এবং ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি। এবং বিওমএস টিম পুরো আমরা এখানে বিওমএস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে। মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি। ঘর ছাড়া আশ্রয় প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছে প্রশাসন। না হলে অতিরিক্ত মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা কেন করে রাখছে প্রশাসন? তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 2-3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায়, আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। অনেক ওইখানে হচ্ছে মানে ভায়োলেন্স বা এই ধরনের ওনারা ফিল করছে বলে ওনারা এসছেন, সেফ জায়গাতে এসছেন। তো যাই হোক, এখানে আসার পরে দায়িত্ব আমরা ওনাদেরকে ভালো করে রাখবো, কোনো অসুবিধা হবে না, এটা আমরা গ্যারেন্টি আমরা আমাদের এন্ড থেকে আমরা। কদিন থাকতে হবে অস্থায়ী স্কুল ক্যাম্পে? কবে ফিরবেন ভিটে? ঘরবাড়ি সব অক্ষত রয়েছে, জানেন না ঘর ছাড়ারা। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এই মুর্শিদাবাদ, মালদা, এই অশান্তি কি, এর পেছনে কি বাংলাদেশি দুষ্কৃতীরা? অশান্তির নেপথ্যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মৌলবাদীরা, এমনটা বিএসএফ এর গোয়েন্দা বিভাগ অনুমান করছে। আর এই দুই জেলার অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, এমনটাই তারা অনুমান করছে, তারা সন্দেহ করছেন। বাংলাদেশে যে কায়দায়, যেভাবে, যে ছবি আপনাদের অনেকের মনে আছে, যেভাবে লুট হয়েছে, পুলিশের ওপর হামলা হয়েছে, এপারেও কিন্তু কায়দা সেই একই। মানে দুষ্কৃতীরা ওই একই কায়দায় এখানে তাণ্ডব চালাচ্ছে, যে কারণে এই সন্দেহটা, এই অনুমানটা আরো প্রকট হচ্ছে। এই ছবি বাংলাদেশে বহুজাতিক সংস্থার শোরুম লুট করছে জামাতপন্থী মৌলবাদীরা। আর এই ছবি মুর্শিদাবাদের। বাংলাদেশ ও ভারত
লুটপাটের ধরনে আশ্চর্যজনক মিল। স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেরই বক্তব্য এক, হামলাকারীদের একটা অংশ বাইরে থেকে এসেছে। এগুলো বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। শামসারগঞ্জের হবে না বলবো না, কিন্তু শামসারগঞ্জের বাইরেরও লোক মানে আসছে, লুটেরা বলবো আর কি, দুষ্কৃতি। নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন যে কালকে যে মব হয়েছে আর কি, সেটা কি করে হয় আর কি, এদের পিছনে কে মাথা আছে সেটাকে ফাইন্ড আউট করুন আর কি, আপনারা বের করুন। আমরা যেটা দেখছি যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। বিভিন্ন এলাকা থেকে যারা দুষ্কৃতী তারা সেই ভিড়ের মধ্যে ঢুকে এই অশান্তিগুলো তৈরি করছে। এই যে টিনেজদেরকে এগিয়ে দেওয়া আর কি, তাদের কোনো রকম কোনো নেতা নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের কোনো ওয়াকআপ কি জিনিস সেটা তারা জানেও বোঝেও না আর কি। মনে তো হচ্ছে না ধুলিয়ানের কোথাকার আছে, আমরা তো চিনি না, তবে আমরা তো কোনোদিন যাই না ওগুলাতে, আর দেখলাম তো সব মানে কাউকে চিনতে পারছি না। মানে এলাকার কেউ নয় না, এলাকার আমাদের এলাকার এগুলো কেউ নাই। হ্যাঁ মনে হচ্ছে উস্কানির মধ্যে ওই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে, না তো ঘটবে কি করে। কিন্তু ওরা এখানকার কিছু স্থানীয় আছে, ওরা বাইরে থেকেও আগত আছে, বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে মানে দিচ্ছে আর কি। কোথা থেকে ঢুকেছে বহিরাগতরা? হামলার ধরন থেকে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের দিকে। বিএসএফ এর গোয়েন্দা রিপোর্ট কি বলছে? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ মৌলবাদী শক্তির আখড়া। চাঁপাইনবাবগঞ্জের মৌলবাদীরাই কি হিংসা পরিচালনা করছে? মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ সীমান্ত এখনো কাঁটাতারহীন। অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়ে কি ঢুকেছে হামলাকারীরা? সূত্রের খবর, মৌলবাদীরা অরক্ষিত অংশ দিয়ে ঢুকে বৈঠক করেছে। সন্দেহ, মুর্শিদাবাদে মৌলবাদী সন্ত্রাস পরিচালনা বাইরে থেকে হচ্ছে। সন্দেহ, বাংলাদেশের মৌলবাদীরা সন্ত্রাস পরিচালনা করছে। আশঙ্কা, মুর্শিদাবাদের পর মালদাতেও হামলা হতে পারে। সরকারি সম্পত্তিকে নিশানা করা, পুলিশকে আক্রমণ, পাথর ছোড়া, বেছে বেছে বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখে হামলা, এগুলি সবই হাসিনা বিরোধী মৌলবাদী আগ্রাসনের সময় বাংলাদেশে হতে দেখা গেছে। প্রাথমিকভাবে সেটাকে স্বৈরাচারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত নাগরিক অভ্যুত্থান বলে মনে হয়েছিল, কিন্তু গণভবন লুট হতেই আন্দোলন আর লুটতরাজের মাঝে সূক্ষ্ম বিভেদ রেখাটা মুছে গিয়েছে। মুর্শিদাবাদে যা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসের মিল স্পষ্ট। লুট করতে যেমন ধরেন বাংলাদেশে হয়েছে ওরকম করতে চাইছে, মানে আমরাকে রাখতে চাইছি না। পিএফআই, সিমি, আনসারুল বাংলা এদের কন্ট্রোলে চলে গেছে মুর্শিদাবাদ, মালদা অনেক বড় অংশ, এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এর তদন্ত হওয়া উচিত। অন্য দেশের উগ্রপন্থী সংগঠনের হাত থাকতে পারে, এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। বিদেশি শক্তির উস্কানি নিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছে বলে খবর বিএসএফ সূত্রে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। কুণাল ঘোষের বড় অভিযোগ। কি অভিযোগ করছেন তিনি বলছেন যে মুর্শিদাবাদে এই যে হিংসা ঘটাতে বিএসএফকে ব্যবহার করা হয়েছে, সীমান্ত শিথিল করে ঢোকানো হয়েছে বিদেশি দুষ্কৃতী, ব্লুপ্রিন্ট তৈরি করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এক অভিযোগেই চমকে দিয়েছেন কুণাল ঘোষ। প্রশ্ন উঠছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে রাজ্য প্রশাসনই কি বিএসএফ এর সহযোগিতা চেয়েছে? হাইকোর্টের নির্দেশে কেন্দ্র রাজ্যের যৌথ বাহিনী উপদ্রুত এলাকায় টহল দিচ্ছে। আর এই পরিস্থিতিতে কুণাল ঘোষের এহেন অভিযোগ খানিকটা অবাকই করেছে রাজনৈতিক মহলকে। যেখানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে।
বা কেন্দ্রের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এতে বিজেপির এজেন্ডা। পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ? মিথ্যা কথা দেখাক একটা প্রমাণ দিয়ে। আজকে নিজেদের বিধায়ক, আজকে সাংসদ, তৃণমূলের সাংসদ যিনি আছেন মুর্শিদাবাদের, তিনি নিজে এসে বলছেন যে আমি এরকম পরিস্থিতি আশা করিনি, যা হয়েছে অন্যায় হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী পর্যন্ত বলেছিলেন কলকাতা শহর পুরো বন্ধ করে দেওয়া হবে। একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে ভোট ব্যাংকের জন্য, রাজনীতির জন্য উনি চুপ করে আছেন। একটা ভুল ধারণা পোষণ করতে চাইছেন, মানুষের মধ্যে কনফিউশন তৈরি করতে চাইছেন। ওয়াকফ বিল কোনো মুসলমানকে ক্ষতি করার জন্য নয়, সবার জন্য আইন সমান থাকবে। দুষ্কৃতী দৌরাত্মে প্রাণ চলে গেল বাবা ছেলের। হিংসার ক্ষত কেমন হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিহতের ছোট ছোট ছেলেমেয়েরা দেখলো ঠিক কিরকম হতে পারে হিংসা। প্রিয়জন হারানোর কষ্ট, সঙ্গে কোপানো দেহ দেখার অভিজ্ঞতা, ভাবুন একবার, ভয়াবহ অভিজ্ঞতা। এখনো ভয় কাঁপছে শামশেরগঞ্জের জাফরাবাদ এলাকা। একদিন পরেও গোটা গ্রাম থমথমে, বিভৎসতার অভিঘাতে থমথমে। শামশেরগঞ্জের রানীপুরের জাফরাবাদ, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের এই গ্রামেই প্রাণ গেছে বাবা ছেলের। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে কয়েকশো দুষ্কৃতী। এখনো আতঙ্কে পরিবার, শুনশান গ্রাম। 4 ঘন্টা ধরে আমাদের বোমাবাজি এখানে হয়েছে, হামলা হয়েছে। আমরা বাচ্চা নিয়ে লুকিয়েছিলাম। ভোজালি, তরোয়াল, ফালা, ফারসা, কিছু পিস্তল, এই অবস্থাতে আমরা রক্ষা করতে পারিনি। দরজা কেমন ভাবে ভেঙে সাপবল দিয়ে ভেঙে, তখন ব্লাস্টে পারেনি, দিয়ে ওখান থেকে গলা ধরে নিয়ে যে ওখানে কুপিয়েছে। নিহত বাবা ছেলে সিপিএমের সমর্থক ছিলেন বলে খবর। আত্মীয় থেকে গ্রামবাসী, সবার আঙুল পুলিশের দিকে। পুলিশ বা নেতা, বিপদের সময় কাউকেই পাওয়া যায়নি বলে অভিযোগ। শনিবারই এক গ্রামবাসী বলেছিলেন, বাড়ি থেকে টেনে এনে মেরেছে হঠাৎ করে ঢুকে, এতো এখানে করে কোপালছে। না, পুলিশ আসেনি তখন। রবিবারও একই অনুযোগ, পুলিশ আসেনি। 4 ঘন্টা ধরে এই ওদের নাম্বার আছে, পুলিশকে ফোন করছি, এই আসছি। কেউ সুযোগ, যত নেতা মন্ত্রীকে সবাইকে কল করেছি, কেউ সাড়া দিচ্ছেন। মৃত্যুর পর 4 ঘন্টা পর আসছে। গ্রাম জুড়ে ক্ষতচিহ্ন, বাড়ি ভাঙচুর হয়েছে, বিক্ষোভের আগুনে বাড়ি পুড়েছে গাড়িও। একদিন পরেও থমথমে গ্রাম, অনেক বাড়ি ফাঁকা, দরজায় তালা ঝুলছে। যারা ভয়ে পালিয়েছেন গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না। একমাত্র ভরসা বিএসএফ। আধাসেনাকে টহল দিতে দেখলেই রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের। প্রশাসন কি পারবে আস্থা ফেরাতে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। একদিকে চলছে অশান্তির আগুন, তারই মধ্যে ওয়াকফ নিয়ে ভোট ব্যাংকের রাজনীতিও চলছে। কেউ বলছেন ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেবেন, কেউ বলছেন বহিরাগতদের এনে সিধে করে দেবেন। ভাবুন একবার। আর এইসব গরমাগরম মন্তব্যে আগুনে নতুন করে যদি ঘি পড়ে, নতুন করে যদি পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যায়, সে উত্তর কে দেবে? নয়া ওয়াকফ আইন ঘিরে অশান্তির আগুনে পুড়ছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধাসেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুখ্যমন্ত্রী বলছেন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করা চলবে না। তারপরও উস্কানি থামছে কই? আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের, তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। এটা কি জেনে বুঝে বিপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া নয়? বিজেপি তো বলবেই তোষণের রাজনীতি করছে তৃণমূল। পাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে? কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা। টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজলামো মারতে এসছো তুমি?
ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছ? তোমার মুখে মানায় এগুলো কথা? এই অসভ্য জোচ্চোর, পেটে বিদ্যা নেই, এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য। দুদিন আগেই ওয়াকফ আইনের বিরোধিতায় কলকাতা স্তব্ধ করার ডাক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তা নিয়ে বিতর্ক কম হয়নি। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে বলছে কলকাতা আমি অচল করে দেব, কারো কোনো পার্টি লাগবে না আমাদের। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। তবে কি আগুনে ঘি ঢালছে শুধু শাসক নেতারাই? বিজেপি কি ধোয়া তুলসী পাতা? থ্রেট কল তো সেদিক থেকেও কম আসছে না। আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে। তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না। মুর্শিদাবাদে আমরা কম আছি, আমরা জানি, কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি। আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি। বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। অর্জুন বলছেন বাইরে থেকে ডান্ডা এনে ঠান্ডা করবেন, পাপি বলছেন চোখ গেলে দেবেন। এরপর আগুনের ফুলকি যদি ইতিউতি উড়তে থাকে তার দায় কে নেবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার চাকরিহারাদের কথা আপনাদের জানাবো। কি অবস্থা তাদের আপনারা জানেন। প্রায় 26,000। ওয়াকফ বিতর্কের জেরে যাদের আন্দোলন ধামাচাপা পড়ে যাওয়ার জোগাড়, ফলে এক্ষেত্রে আরও একটা সংশয়ের পরিস্থিতি। এই যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তাদের হঠাৎ করে চাকরি চলে গেল, তারা চাকরি হারা হয়ে পড়লেন, তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন, তারা তাদের দাবি দাওয়া তুলে ধরছেন, তারা শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়া জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে এই ওয়াকফ আন্দোলনের জেরে ধামাচাপা পড়ার জোগাড়। এসএসসি ভবনের সামনে 3 চাকরিহারা তারা অনশন করছিলেন। 4 দিনের মাথায় সেই অনশনও তারা তুলে নিয়েছেন। স্বাস্থ্যের কথা যেমন বলেছেন, তেমনি পুলিশ এবং তৃণমূলী গুন্ডাদের দিকে এই অনশনকারীরা আঙুল তুলেছেন। তবে কি ভয়টাই মুখ্য? তবে দাবি পূরণ না হলে আবারও অনশন আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। 4 দিনের মাথায় অনশন প্রত্যাহার 3 চাকরিহারা শিক্ষকের। তবে আন্দোলন চলবে হুঁশিয়ারি চাকরিহারাদের। তাদের অভিযোগ, নানা রকমভাবে ভয় দেখাচ্ছে শাসক দল। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আসছে, ফায়ার টয়লেট বসাতে দিচ্ছে না, এখানে কেউ জল দিতে চাইলে তাকে জল দিতে দেওয়া হচ্ছে না, কোনো রকম সহযোগিতা। এখানে একটা বিছানা চাদর টাঙাচ্ছি, টানাতে পারছি না, বিছানায় পেতে কিছু একটা পেতে বসতে পারছি না, হাসপাতালে যাব, আমার গত রাতে অসুস্থ হয়ে পড়ি, পুলিশ কোনো সহযোগিতা করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই প্রেক্ষাপটে চাকরিহারাদের দাবি, দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। বুধবার রাত থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। চতুর্থ দিন সেই অনশন প্রত্যাহার করে নিলেন তারা। চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন 21 তারিখের মধ্যে আইনি দিক খতিয়ে দেখে 22 লক্ষ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আশ্বস্ত নন চাকরিহারারা। অনশন তুলে নিলেও আন্দোলন চলবে বলে হুঙ্কার। সুপ্রিম কোর্টে আমরা রায় রিভিউ করব, সিবিআইয়ের কাছে আগামী 15ই এপ্রিল যাব। তারা যে ওএমআর কপি রয়েছে যোগ্যদের সব আমাদের হাতে তুলে দেবে, সেই কপি নিয়ে আমরা রায় রিভিউ করব। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, চাকরিহারাদের ধর্ণা মঞ্চে দালালরা বসে আছে। কিছু লোক সেখানে দালালরা বসে আছে। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন, এখনও লড়েছেন, তাকে গোব্যাক বলা হচ্ছে। আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন, আমরা দেখেছি আরজি করের সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন। তারা কি রাজনীতি বোঝেন না করেন না? এই যে বিভেদ, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে। আমরা তো কোনোভাবে ফেসে রয়েছি এইভাবেই না। এবার আমাদেরকে এই সমস্ত বলে এখন আমাদের যে অবস্থান, আমরা যে পয়েন্ট দাবি করছি, সেখান থেকে কেউই আমাদেরকে নড়াতে পারবে না। আমাদের একটাই দাবি, সরকার আমাদেরকে যে করে হোক আমাদের যোগ্য শিক্ষককে পুরনো চাকরিটা ফিরিয়ে দিক সসম্মানে।
নকশাল নেতা CPI-ML তাদের প্ররোচনায় পা দেবেন না। রাজ্য সরকার তাদের নেতা বানিয়ে আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, এই প্ররোচনায় পা দেবেন না। আমাদের 13,000 প্রায় 13,000 জনের একটা টিম, সেই টিমটা কিন্তু পুরোপুরি অরাজনৈতিক। কারণ দেখুন, আমরা কিন্তু কোনো একটা সংগঠন আগে ছিল না যে তার ছত্রছায়ায় এসেছি, আমরা এই চাকরিহারারা মিলেই একটা আলাদা মঞ্চ তৈরি করেছি। আপাতত অনশন তুললেও সুবিচার না আসা পর্যন্ত পথেই থাকছেন চাকরিহারারা। সত্যজিৎ মণ্ডল ও সুমন মহাপাত্র, TV9 বাংলা।